দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন দুজন অতিথি। একজন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রিপন কুমার মণ্ডল এবং আরও একজন অতিথি আছেন যিনি ধান গবেষণা ইনস্টিটিউটে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছেন ডক্টর আরিফুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুরুতেই আমি যাব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রিপন কুমার মণ্ডলের কাছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনি অর্থনীতির শিক্ষক, অর্থনীতি পড়ান এবং নিজে অর্থনীতি পড়েছেন এবং বিভিন্ন জায়গায় আপনি কাজও করছেন, গবেষণার কাজগুলো করছেন। তা আসলে একটু বলবেন যে আমাদের যারা প্রান্তিক কৃষক আছেন কিংবা ক্ষুদ্র কৃষক আছেন তাদেরকে আমরা কিভাবে ক্ষুদ্র ঋণ হোক কিংবা বড় ঋণ হোক সেগুলো দিয়ে আমরা কিভাবে তাদেরকে আরও অর্থনৈতিকভাবে আরও বেশি সমৃদ্ধ করতে পারি এবং সেই সাথে তার থেকে কিভাবে আমরা প্রোডাক্টিভিটি আরও বাড়াতে পারি, সে বিষয়ে আসলে আপনাদের কোনো গবেষণা কিংবা লেকচার আছে কিনা? ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক যারা আছে তারা মূলত সাফার করে। অবশ্যই প্রথমে একটা বলছেন আপনি যে তারা কিভাবে ক্যাপিটালের যে ব্যাপারটা, মূলধনের ব্যাপারটা, সেটাতে কারণ ক্ষুদ্র কৃষকদের আসলে অ্যাবিলিটি থাকে না, কোনো জামানত দেওয়ার অ্যাবিলিটি থাকে না সেরকম কিছু, যার কারণে হয় ফর্মাল যে ব্যাংক অথবা এরকম ইনস্টিটিউট থেকে ক্রেডিট নেওয়াটা অনেক সময় কষ্ট হয়ে যায়, অনেক সময় পায়ও না এবং সার্কুলেশনও নাই যে কোন জায়গা থেকে কী রকম ক্রেডিট আসবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো তাদের অ্যাক্সেসটা বাড়ানো, অর্থাৎ তথ্যের প্রবাহটা বাড়ানো, যে কোন ব্যাংকে একজন কৃষক কী ধরনের লোন পেতে পারে এটা যদি সে জানে তাহলে সে কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে ওই জায়গাগুলোতে যেতে। আর দ্বিতীয়ত হলো একটা কথা আছে যে এই কৃষকগুলো ছোট ছোট কৃষক লোন নিয়ে শোধ করতে পারে না জন্য অনেক সময় ব্যাংকগুলো দিতে চায় না। তো সেক্ষেত্রে আমি একটা সাজেস্ট করি যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বলি, যেটা আর্থিক একটা শিক্ষা, অর্থাৎ এই লোনের ব্যবহার সম্পর্কে শিক্ষিত যদি তাদেরকে করা যায়, ট্রেন আপ করা যায়। আর একটা হলো যে টেইলর্ড ক্রেডিট, যেটা হলো যে ক্রেডিট নেবে ক্ষুদ্র কৃষকরা এবং তার সাথে ধরেন একজন গরু লালন পালনের জন্য ক্রেডিট নিল, তাহলে তাকে গরু লালন পালনের টাকাটা দিবে ব্যাংক, সাথে সাথে ডিএলএস যে ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক তারা কি করবে যে তার জন্য এক্সটেনশন সার্ভিসটা প্রোভাইড করবে। তাহলে হবে কি যে লোনটার সঠিক ব্যবহার নিশ্চিত হবে, কৃষক লাভবান হবে এবং সার্বিকভাবে কিন্তু তাদের ইনকাম বাড়ার মাধ্যমে সবার ইনকাম বাড়লে দেশের ইনকামও বাড়বে, তাদের লাইভলিহুড ভালো হবে। তো আমি বলি যে এই আর্থিক ব্যাপারটা এইভাবে যদি একটা রেগুলেটেড সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে তারা অবশ্যই তাদের ইনপুট যতটা দেওয়া সম্ভব দিতে পারবে এবং উৎপাদনশীলতায় নিজেদেরকে এনগেজ করে তাদের যে প্রোডাক্টিভিটি, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, এটা বাড়ানো সম্ভব। সেক্ষেত্রে কি আপনাদের কোনো তত্ত্ব কিংবা মডিউল কি আছে? হ্যাঁ, আমরা এই ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং এই অ্যাক্সেস টু ক্রেডিট এর চ্যালেঞ্জগুলো কী, এগুলো কীভাবে সমাধান করা যায়, এগুলো যেমন একাডেমিক্যালি পড়াচ্ছি, আমি যেহেতু ইকোনমিস্ট হিসেবে একটু কাজ করছি ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশনে, সেখানেও সরকারের সাথে বিভিন্ন সময় আমরা এগুলো নিয়ে আলোচনাও করি এবং আমরা কিছু রিপোর্টও করেছি যাতে এগুলো কনসার্নে নিয়ে ওয়েল পাবলিসিটি, ভালো পাবলিসিটির মাধ্যমে কৃষকের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়ার সুযোগ করা যায়। স্যার, আপনার কাছে আবার আসবো। এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের আরও একজন অতিথি, ধান গবেষণা ইনস্টিটিউটের যিনি প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছেন ডক্টর আরিফুল ইসলামের কাছে। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনি নিজেও যেমনি গবেষণার কাজে আছেন ঠিক তেমনি অর্থনীতির বিষয়টাও দেখছেন। তা আসলে গবেষণা এবং অর্থনীতি এই দুইটার মধ্যে আসলে সেতু বন্ধন যদি করতে যান আসলে কিভাবে করবেন, মানে এটা ব্যাখ্যাটা কিভাবে করবেন? আমাদের যে গবেষণাটা, এই গবেষণাটার সম্মিলিত আউটকামস হলো আপনার একটা যদি টাকার অঙ্কে নির্ণয় করি তাহলে সেটা জিডিপিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে যেটা করতে হয় যে আমাদের যে এই অর্থনৈতিকভাবে আমাদেরকে যে জিনিসগুলি চিন্তা করতে হবে, প্রথমত হলো যে আমরা যেমন গবেষণা, আমি ধান গবেষক, তো কৃষি অর্থনীতিবিদ, তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে আমাদের প্রথমে একটা গোল সেট করতে হবে যে আমরা কোথায় যেতে চাই। যেমন এখন আমাদের এইচডিজি একটা টার্নিং পয়েন্ট, যে এইচডিজির মাধ্যমে বলা আছে, যেমন কৃষি মন্ত্রণালয় এইচডিজি গোল 2, সেখানে আপনি ফুড সিকিউরিটি এবং নিউট্রিশন সিকিউরিটির কথা বলা আছে। এইচডিজি গোল 1, সেখানে দারিদ্র্যর বিষয়টা বলা আছে। তো আমরা এই বিষয়গুলিকে আমরা মাথায় রেখে আমরা যারা গবেষক আছি তারা তখন টার্গেট থাকে যে আমরা কিভাবে একজন গ্রামীণ কৃষক হোক বা যেই হোক তাদের জীবনমান উন্নয়নে আমরা গবেষকরা কিভাবে কাজ করতেছি এবং এর আলটিমেট আউটকামস আসতেছে একটা জিডিপি আকারে বা একটা আপনার ইনকাম আকারে আসতেছে। তো এখন এই ইনকামটা বাড়ানোর জন্য আমরা গবেষণার যে কাজটা করে থাকি সেটা হলো যে আমরা রাইস বেস ক্রপিং প্যাটার্ন আমরা করেছি। 58টা রাইস বেস ক্রপিং প্যাটার্ন করা হয়েছে। যে দেখা যায় যে আপনি হয়তো রাজশাহীর দিকে গেলে আপনি বুঝতে পারবেন যে আমন মৌসুমে ধান চাষ করতেছে, তারপরে পতিত থাকে, আবার বোরো মৌসুমে ধান চাষ করতেছে।
কৃষকদের কথা হলো যে আমি জমিটা পতিত রাখতে চাই না, তাহলে করতে হবে কি, আমি আমন মৌসুমের একটা শর্ট ডিউরেশন ভ্যারাইটি চাষ করব। চাষ করার পর তখন আমি যে জায়গাটা আমি তখন দেখা গেল সময়টা একটু বেশি পেলাম, তখন আমি সেখানে আলু চাষ করতেছি, গোল আলু যেটা সে চাষ করে, তখন দেখা যাচ্ছে যে আমি চাষ করে আবার বোরো ধান চলে যাচ্ছে। তাহলে আগে যেখানে সে 2টা ফসল পেত, এখন সে 3টা ফসল পাচ্ছে। এতে দেখা যাচ্ছে যে তার ইনকামটা বেড়ে যাচ্ছে। তো এটা একটা পার্ট। আরেকটা হলো যে আমরা মেকানাইজেশন করে দেখা যাবে যে আমাদের উৎপাদন যে খরচটা সেটা কমানোর চেষ্টা করতেছি। আলটিমেটলি এটা কিন্তু ইকোনমিতে কিন্তু অন্যভাবে হিট করতেছে। আর আরেকটা জিনিস হলো প্রোডাক্টিভিটি। আমরা দেখা যাচ্ছে যে আগে যেমন শুরুর দিকে আমরা 4 টন 5 টনের আমরা ধানের ফলনের জাত দিতে পারছি, এখন কিন্তু আমরা কিন্তু 10 টন ফলনের ধানের জাত আমরা কিন্তু অবমুক্ত করেছি। এটা ফেভারেবল এনভায়রনমেন্টের জন্য, যে সর্বোচ্চ 10 টন ফলন দিতে পারে যদি উপযুক্ত পরিচর্যা পায়। তাহলে আগে ছিল 4-5 টন, এখন কিন্তু আমরা 10 টনের ফলন দিচ্ছি। তাহলে এই যে ফলনের ব্যবধানটা, প্রোডাক্টিভিটি যে আপনি ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু সার্বিকভাবে কৃষি অর্থনীতিতে কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে এবং আলটিমেট কিন্তু কৃষকের জীবনমান উন্নয়নে হেল্প করতেছে। আমরা যদিও সরাসরি কোনো অর্থ প্রডিউস করি না, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন প্রযুক্তি দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু পরোক্ষভাবে কিন্তু মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং সেই মানুষটা ইনকাম করে সেটা এক্সপেন্ডিচার করে আলটিমেট দেখা যাচ্ছে যে কৃষি অর্থনীতিতে তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এবং আমরা যারা গবেষক আছি তারা হলো পিছনের দিকে আমরা এই কারিগর যারা আমরা কাজ করে যাচ্ছি, এবং আলটিমেট কৃষকরা সেটা ব্যবহার করে তারা তাদের জীবনমান উন্নয়নে সচেষ্ট হচ্ছে। স্যার, ডক্টর আরিফুল ইসলাম যে বিষয়টি বলছিলেন, আসলে উনি যেভাবে সেতু বন্ধন করলেন, আপনারাও কি ঠিক সেভাবে চিন্তা করেন কিংবা সেভাবে কি পড়ান? আসলে উৎপাদন আর অর্থনীতি তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর অর্থনীতি মানেই হলো একটা মোট ভলিউম, মোট আকার, আর সেই আকারটা টাকার, আর টাকার একটা অংশ। বাংলাদেশে এখন আমরা যখন জিডিপি ক্যালকুলেশন করি 19টা সেক্টর আছে, সেই 19টা সেক্টরের মধ্যে একটা সেক্টর, বড় সেক্টর হলো আমার এই কৃষি। সেই কৃষিতে উৎপাদনশীলতা যখন বাড়বে তখন জিডিপির আকার বড় হবে, আর জিডিপির আকার বড় হয় মানে তো সেটা অর্থনীতিতে ইম্প্যাক্ট ফেলা। এটা তো অবশ্যই একটা মানে খুব শক্ত সেতুবন্ধন। আর বাংলাদেশের নেচার, বাংলাদেশের যে জমি আছে, বাংলাদেশের আপনি যদি দেখেন অন্যান্য দেশের নেচারটা একটু ডিফারেন্ট। আমাদের দেশে আপনি দেখেন দক্ষিণের দিকে সাগর, তারপরে পাহাড়, সিলেটের দিকে পাহাড়, বাকি যত আপনি উত্তরে যাচ্ছেন ফ্ল্যাটল্যান্ড। ফ্ল্যাটল্যান্ডে এদিকে ক্রপিং ইন্টেন্সিটি যেটা বলি, শস্য নিবিড়তা, এটা 3 আমরা পাচ্ছি। এবং উনি যেটা বললেন যে ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানো, হ্যাঁ, এটা কিন্তু আগের থেকে অনেক পরিমাণ বেড়ে গিয়েছে মানে উৎপাদন বাড়ছে। সুতরাং অবশ্যই উৎপাদন বাড়ার সাথে সাথে আমার অর্থনীতির আকার বাড়ছে। অবশ্যই এটা আমি বলবো যে এই লিঙ্কেজটা আমরা আমাদের স্টাডিতে, আমাদের সিলেবাসে এভাবেই এটার সাথে সম্পর্ক করে আসলে মানুষ, ছাত্রছাত্রীকে অবশ্যই শেখানো হয়। আকার বাড়ছে, সেটি নিঃসন্দেহে একটি ভালো সংবাদ। তবে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আসলে এই খাতে ভর্তুকি দেয়া, হ্যাঁ, সেই বিষয়টি আসলে সরকারের পক্ষ থেকে খুব বেশি দেয়া হচ্ছে না, যেটি আরও দেয়া প্রয়োজন। তো আপনারা অর্থনীতিবিদ হিসাবে কি মনে করছেন, আসলে ভর্তুকির প্রয়োজন আছে কিনা কৃষিতে? এই জায়গায় আমি একটু 2 ভাগে ভর্তুকিটাকে চিন্তা করি। একটা হলো যে আমাদের দেশের এখনও কিন্তু অনেক কৃষক যারা প্রান্তিক পর্যায়ে, ল্যান্ডলেস পর্যায়ে এবং ক্ষুদ্র পর্যায়ে, তাদের যেমন আগে বলেছিলাম যে ক্যাপিটালের একটা অভাব আছে। আর একটা বড় বিষয় হলো যে নতুন প্রযুক্তি আসলে তারা নিতে ভয় পায়, কারণ যদি ফল করে তো সেক্ষেত্রে সাবসিডি যেটা ভর্তুকি দিলে তখন কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ হয় এবং কস্টটা কমে যায়। যার কারণে এটা কি ক্ষুদ্র কৃষকদের? এটা ভর্তুকিটা আসলে বড় কৃষকদের জন্য তো আসলে ভর্তুকি সাজেস্টেবলই না, এটা দরকার নাই। তো ক্ষুদ্র কৃষকদের জন্য অবশ্যই ভর্তুকি দরকার। এখন যেটা বলছি যে এই ভর্তুকিটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়াটাকে আমি সাপোর্ট করি। আচ্ছা, কারণ হলো আমরা যদি উন্নত বিশ্বে পরিণত হতে চাই, এই যে ভর্তুকির টাকাটা, একজন কৃষককে আমি 50 টাকা করে ভর্তুকি দিচ্ছি 1 কেজি ফার্টিলাইজারে। আচ্ছা, এই 50 টাকাটা তো সরকারের টাকা, মানে কি আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকা আমরাই কিন্তু কাউকে না কাউকে দিয়ে সেই উৎপাদনটা করছি। তো হয়তোবা সেই কৃষকের উৎপাদন খরচ কমছে, আলটিমেটলি আমার দেশের খরচ কিন্তু কমছে না। তাহলে দেশের যেহেতু খরচ কমছে না, আমাকে নির্দিষ্ট করতে হবে আমি কোন সময় পর্যন্ত এই ভর্তুকিটা চালাবো। তা না হলে কিন্তু আমি এক সময়ে গিয়ে এই ভর্তুকি চালিয়ে দিতে থাকলে তাহলে ওই যেটা ডেভেলপ কান্ট্রির যে কনসেপ্ট, সেই জায়গায় উঠে আসাটা কঠিন হবে। তার বলে যে ডেভেলপ কান্ট্রিতে কি ভর্তুকি নাই? হ্যাঁ আছে।
আমাদের যেগুলো দেখা যাবে যে খুব ভালনারেবল সিচুয়েশনের ইন্ডাস্ট্রি, ভালনারেবল সিচুয়েশনের এগ্রিকালচার, সে জায়গাগুলোতে ওই যে বললাম একটা লিমিটেড টাইম পিরিয়ড বাউন্ড করে দেওয়া উচিত এবং তাদেরকে নার্সিং করা উচিত, যেন তারা নিজেদের প্রোডাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে একটা চেইনে যুক্ত হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে ভর্তুকি অবশ্যই প্রয়োজন এখন যে অবস্থায় আছি, কিন্তু ভবিষ্যতে আমাদের একটা লং টার্ম চিন্তাভাবনা থাকা প্রয়োজন, যেখানে আস্তে 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 ভর্তুকিটা আমাদের কমিয়ে দিয়ে দিয়ে তুলে ফেলা প্রয়োজন আছে। হয়তো সেটা 50 বছর পরেই হতে পারে, কিন্তু এই টার্গেটটা আমাদের মাথায় থাকতে হবে, তা না হলে দেশের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। ডক্টর আরিফুল ইসলামের কাছে একটু যাব যে ডক্টর রিপন কুমার মণ্ডল যে বিষয়টি বলছিলেন যে ভর্তুকি দিল একটি নির্দিষ্ট সময় ভেতরেই কিন্তু এর মধ্যে আমাদেরকে দিতে হবে এবং সেটার আউটকাম আমাদেরকে আনতে হবে। আপনারা আসলে বাস্তবতা কি দেখেন? মানে স্যাররা তো পড়ান, কিন্তু আপনারা মাঠ পর্যায়ে আসলে বাস্তবতাটা আসলে কি দেখেন? আমার একটা পিএইচডির বিষয় ছিল কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ আমার দেশ ধান উৎপাদনে কতটুকু সুবিধাজনক অবস্থানে আছে, সেটা একটা গবেষণার বিষয় ছিল। তো সেখানে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে আমি কাজটা করেছিলাম। একটা হলো যে সাবসিডি যদি আমি উঠাই দিই, তাহলে আমার যে কস্ট অফ প্রোডাকশন আসে সেটা কি আমার ফিজিবল কিনা ধান উৎপাদনে, বা ওয়ার্ল্ড মার্কেটে সেটা কম্পিটিশনে থাকে কিনা। আরেকটা হলো যে আমি সাবসিডি দিয়ে সেটা, তো এখন সাবসিডি দিলে নিঃসন্দেহে আমার উৎপাদন খরচটা কমে যাবে, কিন্তু সরকারের বার্ডেনটা বেড়ে যাবে। তো আমরা দুটোতেই দেখেছি যে দুটোতেই লাভজনকতা আছে, তবে সাবসিডি দিলে সেটা বেশি লাভজনকতা আসে, আর সাবসিডি উঠাই নিলে সেক্ষেত্রে লাভজনকতার পরিমাণটা তুলনামূলকভাবে কমে যায়। তবে এখানে একটা কথা বলে রাখি, জাপানের যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছিল, জাপান বা উন্নত দেশ কিন্তু এখনও তারা সাবসিডি দিয়ে চলেছে তাদের কৃষকদের, কারণ তারা চাচ্ছে যে আমরা বিদেশ থেকে চাল আমদানি না করেও আমরা যেন আমাদের দেশের কৃষকদেরকে আমরা যদি সাবসিডি দিয়ে যদি এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে পারি, তাহলে অ্যাটলিস্ট কোনো একটা ক্রান্তিকালে যাতে করে আমাদের চালের জন্য অন্য দেশের উপর ধর্ণা দিতে না হয়, সেজন্যই তারা সাবসিডি দিয়ে হলেও তারা ওই কাজটা করে যাচ্ছে। এটা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখনো পর্যন্ত আছে, এটা নিয়ার ফিউচারের কথা বলতে পারতেছি না, কিন্তু স্টিল এখনো জাপানে তারা সাবসিডি দিচ্ছে উন্নত বিশ্বে। আর আমাদের দেশে সাবসিডি যদি উঠায় নেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো সরকারের একটা পার্ট খরচ কমবে, কিন্তু বিশেষ করে প্রান্তিক কৃষক বা ক্ষুদ্র কৃষক তার সাফারার হবে, এবং অনেকে দেখা যাবে এই পেশা ছেড়ে দিয়ে তখন তারা অন্য দিকে ধাবিত হবে। তাহলে আলটিমেট দেখা যাবে আমাদের যে ফুড সিকিউরিটির যে কনসার্ন যেটা আমরা আসি, সেটা থেকে কিন্তু আমরা দূরে সরে আসতে পারি এখন। তবে হ্যাঁ, এটা একদম দিতেই থাকবে এই বিষয়টা এমন না। একটা সময় আসবে যখন আমরা ডেভেলপ কান্ট্রি হব, তখন হয়তো সাবসিডি পরিমাণটা কমিয়ে নিয়ে আসবো, তখন সিচুয়েশন আমাকে বলে দিবে যে আমরা সাবসিডি রাখবো কি রাখবো না। তবে এই মুহূর্তে সাবসিডি কমানোর কোনো সুযোগ নেই, বরঞ্চ বাড়াতে পারলে কৃষি ইন্ডাস্ট্রিটা অনেকটুকু টিকে যাবে এবং কৃষকরা তখন একটু তাদের যে খরচটা কমে যাবে। এমনি আমরা দেখেছি যে আয় ব্যয় হিসাব করে দেখেছি যে কৃষকেরা কিন্তু সবসময় কিন্তু তারা লাভবান হচ্ছে না। কারণ হলো যে কিছু পেরিশেবল কমোডিটি, আপনি জানেন যে কিছু পেরিশেবল কমোডিটি আছে যেগুলি কিন্তু আপনার সংরক্ষণের অভাবে কিন্তু কৃষকের ওইখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখা যায় সে যদি 100 টন বা 100 মন যদি সে একটা দ্রব্য প্রোডাক্ট প্রডিউস করে, দেখা যায় কি যে ঢাকায় আনতে সেটা দেখা যায় যে আপনার এটা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা নষ্ট হয়ে গিয়ে দেখা গেল যে তার 60 পনের মতো টিকে গেল, আলটিমেট দেখা যাচ্ছে যে বাকি 40 পনের জন্য তাকে কিন্তু অবশ্যই লস গুনতে হচ্ছে। যে কারণে এখন প্রোডাক্টিভিটি বাড়ানোর পাশাপাশি আমরা যদি কষ্টটা কমাইতে পারি, তাহলে আলটিমেট আমার দেখা যাবে যে আমরা যারা ভোক্তা আছে তারা কম মূল্যে খেতে পারবো এবং এই ইন্ডাস্ট্রিটা টিকে যাবে এবং আলটিমেট আপনার টোটাল জিডিপিতে কিন্তু এটার একটা বিশাল কন্ট্রিবিউশন কিন্তু তখনও থেকে যাবে। আচ্ছা, এই বিষয়ে হয়তো ডক্টর রিপন কুমার মণ্ডল কিছু বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছি এই জায়গায়, হ্যাঁ বিষয়টা তাই যে যেহেতু আমাদের এখনো ওই সিচুয়েশনে নাই আমরা, তো ডেভেলপ কান্ট্রি হলে তারপরে না, হওয়ার প্রসেসের মধ্যে একটা পর্যায়ে কিন্তু আস্তে আস্তে আমাদের এটা কমতে হবে। হ্যাঁ, কারণ আমি যে জিনিসটা বলার জন্য একটু আপনাকে ইয়ে করছি সেটা হলো যে এই সাবসিডিটা এখন যে অবস্থায় আছে এটা এফিসিয়েন্ট কিনা, এটা এফিসিয়েন্ট করার জন্য, দক্ষ করার জন্য কি করা প্রয়োজন। এখন যে সাবসিডি আছে সেটাতে দেখেন আমি ধরেন ডিজেলে সাবসিডি দিচ্ছি, যেটা আমার লো লিফট পাম্প স্যালো টিউবওয়েল চালাতে লাগছে। এখন দেখা যাচ্ছে স্যালো টিউবওয়েলটা যে লোকের, সে লোক পানি দিচ্ছে অন্যের জমিতে। এখন স্যালো টিউবওয়েলের তেলটা যদি সে দেয়, ওই স্যালো টিউবওয়েলের মালিক দেয়, তাহলে তেলের মধ্যে যে সাবসিডির টাকাটা সে কিন্তু পাচ্ছে। ওই যে আমার কৃষকটা তার কাছে সরাসরি যাচ্ছে না। ঠিক একই স্টাইলে যদি আমি চিন্তা করি, সেচ পাম্প, ইলেকট্রিক্যাল পাম্প, যেটা ইলেকট্রিক্যাল পাম্পে প্রতি ইউনিটে সাবসিডি আছে। এখন যে সাবসিডিটা আছে, ইলেকট্রিক পাম্পটা কিন্তু ওই ক্ষুদ্র কৃষকটার না এবং ওই বর্গা চাষিরও না, সেটা হলো একজন যার জমি আছে অথবা যে ব্যবসা করছে তার।
এখন এই সাবসিডিটা কিন্তু ওই কৃষকগুলোর কাছে যাচ্ছে না, যাচ্ছে এনার কাছে। এটা একটা পয়েন্ট। আর একটা হলো এই যে ক্ষুদ্র কৃষক এবং সে অন্যের জমি যখন চাষ করে, অন্যের জমি চাষের ক্ষেত্রে যেহেতু জমিটাই তার না, ওনারশিপটা তার নাই, এক্ষেত্রেও ধরেন আমি ধান কিনবো, প্রকিউরমেন্ট প্রাইস দিয়েছে গভর্নমেন্ট, ধান কিনবে, সরকার ধান কিনবে, ধান বিক্রির সময় যার জমি নাই সে কৃষকটাকে আইডেন্টিফাই করা ক্ষুদ্র কৃষক হিসাবে, তো তার জমি নাই তার ধান আছে, সেটা দেওয়ার ক্ষেত্রেও তারা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। এই ইস্যুগুলোকে যদি সলভ করা যায়, অর্থাৎ যে সাবসিডি পাওয়ার যোগ্য তার কাছে সাবসিডিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা, কৃষক কার্ডের মধ্যে হোক আর যেভাবেই হোক, তাহলে এখন পর্যন্ত যে সাবসিডি আছে সেটা এফিসিয়েন্টলি ব্যবহার করা সম্ভব। আদারওয়াইজ দেখা যাচ্ছে কি, যারা ওই তেলে মাথায় তেল দেওয়ার মতো কিছুটা, যারা অনেক জমির মালিক তারাও পাচ্ছে, যারা ক্ষুদ্র কৃষক তারাও পাচ্ছে। ক্ষুদ্র কৃষকের কাছে 500 টাকার কিন্তু অনেক দাম, কিন্তু ইউটিলিটি অফ মানি যেটা বলি, যে একজন বড় কৃষক যে 1000 মণ ধান বিক্রি করছে, তার কাছে ওই সাবসিডির টাকাটা কিন্তু না হলেও তার সমস্যা হতো না। সুতরাং এটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় দক্ষ ব্যবস্থাপনা একটু প্রয়োজন। তাহলে এখন যে সাবসিডির অবস্থাটা আছে সেটাকে আরও আমার মনে হয় যে ইমপ্রুভ করা সম্ভব, ব্যবহারের বাড়ানো সম্ভব, সাথে দেখা যাবে যার প্রয়োজন তাকে দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। এইটা আসলে আমার মানে ম্যানেজমেন্টের জায়গাতে আমাদের আরো বেশি নজর দেওয়া উচিত, ডিস্ট্রিবিউট করা হয় এই জায়গাটাতে। একটু ডক্টর আরিফুল ইসলামের কাছেই জানতে চাই যে আপনাদের এখন যে গবেষণাগুলো চলছে তার মধ্যে যদি আপনারা বলে থাকেন সবচেয়ে মাঠ পর্যায়ে গিয়ে আলোর মুখ দেখেছে এবং খুব সুন্দরভাবে, এরকম একটি গবেষণার আমরা একটু শুনতে চাচ্ছিলাম। বড় মৌসুমে বৃধান 28, বৃধান 29, এটা কৃষক পর্যায়ে ছিল সবচেয়ে পছন্দের দুটো ধানের জাত। একসময় সেটার সম্মিলিত অ্যাডপশন রেটটা ছিল 65%-এরও বেশি। অর্থাৎ আমার যদি 4.8 মিলিয়ন হেক্টর যদি আমার কৃষি জমি থাকে, তার 65% এই দুইটা ধানের জাত কভার করত। কত বড় অসম্ভব জনপ্রিয় একটা দুটো ধানের জাত ছিল। এবং আমরা বলি একটা গেম চেঞ্জার বলে একটা কথা আছে, কনসেপ্ট আছে। এই 28-29 ধানের জাতটা জাস্ট সারা বাংলাদেশে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। প্রচুর কৃষক তারা 28-29 ধান চাষ করে লাভবান হয়েছে এবং খেতেও সুস্বাদু ধান, দুটো ধানের জাতি সুস্বাদু। তো এখন দেখা গেল যে সময়ের প্রেক্ষাপটে এই ধান দুটো জাত কিন্তু আস্তে আস্তে কিন্তু কৃষকের মাঠ থেকে কমে যাচ্ছে অ্যাডপশন। এর কারণটা হলো, আপনারা জানেন যে ব্লাস্ট একটা রোগ, যে রোগের কারণে এটার প্রোডাক্টিভিটির উপর একটা প্রভাব পড়েছে। এখন কৃষকেরা কিন্তু দেখা যাচ্ছে যে এই ধানটা চাষ করে সে আগে যতটুকু লাভবান হতো এখন কিন্তু হতে পারতেছে না, কারণ তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। স্টিল এখনও যদি আমরা 2023-24 অর্থবছরের কথা বলি, এই দুটো ভ্যারাইটি 16% এরিয়া বড় মৌসুমে স্টিল কভার করতেছে, যদিও এই দুইটা ভ্যারাইটিতে ব্লাস্টের প্রাদুর্ভাব আছে। তারপরে কৃষকরা চাষ করতেছে কেন? কারণ এর সুস্বাদু খাবার ভাত কৃষকের মুখে লেগে থাকে, বাজারে চাহিদাও আছে। আপনি দেখবেন যে বিআর 28, বিআর 29 বলে একটা ব্র্যান্ড আছে, এটা কিন্তু ব্র্যান্ড নেম, কিন্তু এর ভ্যারাইটির নাম না। ভ্যারাইটি হলো বৃধান 28, বৃধান 29। তো এখন যখন এই অবস্থার প্রেক্ষাপটে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট তারা দেখলো যে এই ভ্যারাইটির যে সমস্যা, এই সমস্যা থেকে নিরসনের জন্য তারা বেশ কিছু ভ্যারাইটি বিকল্প হিসেবে আমরা অবমুক্ত করেছি। একটা হলো বৃধান 58, আর একটা হলো বৃধান 89। এটা কি মাঠ পর্যায়ে পৌঁছেছে? হ্যাঁ, মাঠ পর্যায়ে পৌঁছেছে। তবে 58 কিছুটা ব্লাস্টের সমস্যা ছিল, কিন্তু সেটা অতটুকু জনপ্রিয়তা পায় না যেটা 89 ধান পেয়েছে। এবং 89 ধানের একটা ভালো দিক হলো যেটার প্রোডাক্টিভিটি 29 ধানের চেয়ে অনেক বেশি। কারণ আমাদের তো এখন খাদ্য সংসম্পন্ন আমরা বলতেছি, কিন্তু সাস্টেন করার জন্য আমাদের হাই ইল্ড পটেনশিয়াল জেনোটাইপ অবশ্যই প্রয়োজন। যে কারণে আমরা এখন ওই 4 টন 5 টনের ফলন থেকে এখন 10-11 টনে চলে আসছি। তো এই 28-29 কিন্তু আমাদেরকে আশার আলো দেখিয়েছে, একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। ওটাকে সামনে রেখে আমরা আরও ভ্যারাইটি বের করতেছি। 89-এর কথা বললাম, 92-এর কথা বললাম। এখন আবার আপনার 113 যে ভ্যারাইটিটা আপনার অবমুক্ত হয়েছে, সেটা কিন্তু আপনার উপযুক্ত পরিচর্যায় কিন্তু 10 টন ফলন পাবে। এটা কিন্তু হুবহু কিন্তু আপনার 29-এর মতোই। 29 বাদ দিয়ে যেন 113 ভ্যারাইটিটা যদি চাষ করে, তাহলে কৃষকের দেখা যাবে যে খরচ যদি সেমও থাকে, তার প্রোডাক্টিভিটির কারণে সে কিন্তু লাভজনক অবস্থায় পৌঁছে যাবে। এবং আশা করতেছি যে 113 যে ভ্যারাইটিটা, এটা আশা করি একটা নতুন গেম চেঞ্জার হিসেবে অদূর ভবিষ্যতে কাজ করবে। অবশ্যই আমরাও আশা করি যে ব্রি 113 সামনের দিনে আমাদেরকে অনেকটুকু
সমৃদ্ধ করবে। আরেকটি বিষয় নিয়ে আমি যেতে চাই এই মুহূর্তে ডক্টর রিপন কুমার মণ্ডলের কাছে। আমরা ধান নিয়ে অনেক কথা শুনছিলাম এবং ধানের যেই বাজার, ধানের যেই আকৃতি বর্তমানে এবং যেই আমরা সমৃদ্ধ ধানে, সেটি বজায় রাখতে আমাদের অনেক গবেষণা আছে, অনেক তরুণ উদ্যোক্তাও এখানে আছেন। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অনেক তরুণ উদ্যোক্তারা কিন্তু ফার্মিংয়ের দিকে যাচ্ছেন, হ্যাঁ, বিশেষ করে লাইভ স্টক যেই বিষয়টি আপনার সাথে আমাদের কথা হচ্ছিল এই বিষয়টি নিয়ে। তো আপনি এই লাইভ স্টক নিয়ে কাজ করছেন, তা আসলে এই খাতে কেমন সম্ভাবনা আমরা সামনের দিকে পেতে পারি বলে আপনার মনে হয়? বাংলাদেশে আপনি জানেন এলডিডিপি নামে একটা প্রকল্প আছে, লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প। এই প্রকল্পটা ডিএলএস এর আন্ডারে 2019 সাল থেকে কাজ করছে। তো আমি যেহেতু ওটার সাথে সংশ্লিষ্টতা ছিল অ্যাজ এ ইকোনমিস্ট, আমি যেটা বাস্তবে দেখলাম সেটা হলো যে এই প্রকল্পটা এখন শেষের পথে। তরুণ উদ্যোক্তা কিভাবে সৃষ্টি হতে পারে এবং তারা কিভাবে আলোর মুখ দেখতে পারে তার অনেক এক্সাম্পল আমি নিজের চোখে দেখেছি। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে, যে সাতক্ষীরার দিকে আপনি দুধের দাম দেখবেন কিছু কিছু জায়গায় আছে এখনও 35 টাকা, 35 টাকায় দুধ বিক্রি হচ্ছে। গরুর দুধ এখনও আপনি পাবেন 35 থেকে 40 টাকা অনলি। এখন এই এলডিডিপি প্রকল্প তাদের গ্রুপ সিস্টেম আছে, যে ফার্মারের গ্রুপ করেছে। ফার্মারের গ্রুপ করার মাধ্যমে সেই গ্রুপগুলোকে বিভিন্ন ফার্মার ফিল্ড স্কুল ট্রেনিং দিয়েছে, তারপরে বিভিন্ন ইনিশিয়েটিভের মাধ্যমে তাদেরকে লিঙ্ক আপ করেছে এবং একটা জায়গায় ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা, ওখানে চিলিং পয়েন্ট আছে একটা, ওখানে আপনার 2000 লিটার দুধ চিলিং করা যায় এবং চিলিং করলে 3 দিন পর্যন্ত ওখানে রাখা যায় ট্রান্সপোর্ট করার জন্য। এই চিলিং প্লান্টের আশপাশে যে উদ্যোক্তারা আছে তাদের ক্ষেত্রে দুধের দাম ওই জায়গায় 58 টাকা পর্যন্ত চলে আসছে, কোথায় 35 টাকা, কোথায় 58 টাকা, জাস্ট 1 কিলোমিটার ডিফারেন্সের মধ্যেই। এই যে 58 টাকাটা ফ্যাট স্টাইলে দিচ্ছে, তারা কিন্তু লুজার হচ্ছে না, তারা চারপাশে গ্রুপ করেছে, কারণ হলো মার্কেট লিঙ্কেজ। সো এলডিডিপি যেটা করেছে সেটা হলো একদিকে তাদেরকে ফার্মিং ম্যানেজমেন্ট, ফিডিং বলেন, অ্যানিম্যাল হেলথ, এই সাপোর্টগুলো দিচ্ছে, আর একদিকে মার্কেট লিঙ্কেজ করে দেওয়ার কারণে তারা কিন্তু দুধের দামটা পাচ্ছে। এবং অন্যদিকে কিছু কিছু এন্টারপ্রেনার দেখলাম তারা মিল্ক প্রসেস করছে। এখন দেখেন যে কি হচ্ছে, একটু বৃষ্টি হলেই তখন আর দুধ কিন্তু রেস্টুরেন্টের লোকজন নিতে চায় না, কারণ দুধ পচে যাবে, অত মিষ্টি কেউ খেতে চাইবে না। দুধ নিতে না চাইলে ওই দুধগুলো হঠাৎ করে কোথাও পাঠানো সম্ভব নয়। এখন যেটা হচ্ছে, কিছু কিছু উদ্যোক্তা তারা মিল্ক প্রসেসিং করে বাটার তৈরি করছে, চিজ তৈরি করছে, ঘি তৈরি করছে। এই যে তাদেরকে এই প্রসেসিংয়ের সাথে ইনভলভ করা, এই অ্যাগ্রো প্রসেসিংয়ের এই ইন্ডাস্ট্রি করার মাধ্যমে, ছোট কিন্তু এটা করার মাধ্যমে তারা পেরিসিবিলিটি, অর্থাৎ যে দুধটা পচে যেত সেটার কিন্তু শেলফ লাইফ বাড়িয়ে দিচ্ছে। এভাবে কিন্তু তারা বেশ ভালো আলোর মুখ দেখার সুযোগ পাচ্ছে এবং বেশ কিছু জায়গায় এই সাকসেসটা আছে। আর একটা আছে বায়োগ্যাস প্লান্ট। একটা জায়গায় আমি দেখেছি, সেটা হলো যে আপনার কমিউনিটি স্টাইল বায়োগ্যাস প্লান্ট, অর্থাৎ চারপাশে অনেকগুলো বাড়ি ঘরে, প্রায় 150 বাড়ির মতো। 150 বাড়িতে একটা জায়গা থেকে বায়োগ্যাসের লাইন দিয়ে সেখানে গ্যাসের আলো জ্বালিয়ে রান্না করা হচ্ছে। একটা করে সিলিন্ডার, যেখানে ধরেন 12 কেজি 1500 টাকা, সেখানে তারা 800 টাকা দিয়ে সিলিন্ডারের ওই গ্যাসটা পাচ্ছে, বায়োগ্যাসটা। এবং যে এন্টারপ্রেনার, সে কী করছে, ম্যাচিং গ্রান্ডের মাধ্যমে, এলডিডিপির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে গোবরগুলো সকালে নিয়ে আসছে, ওখানে দিচ্ছে। একদিকে ওখান থেকে আপনার স্যালারি বেরোচ্ছে, সেটাকে তারা বের করে সারে পরিণত করছে, আর অন্যদিকে গ্যাসটা বের করে কিন্তু 150টা বাড়িতে দিচ্ছে। তাহলে দেখেন, জ্বালানি সংকট একদিকে সমাধান হচ্ছে, একদিকে মিথেন ইমিশনটাকে কন্ট্রোল করছে, আর একদিকে তারা আপনার ফার্টিলাইজারের দিকে যাচ্ছে। এগুলো এলডিডিপির মাধ্যমে একটা চমক ছিল, অল্প হলেও চমক ছিল। তা আমি যেটা বলবো, কোনো পাইলট প্রোগ্রাম ছিল? হ্যাঁ, পাইলট প্রোগ্রাম, মানে এই ইয়ার মধ্যে, এই ডিউরেশনের মধ্যে কয়েকটা আছে, তার মধ্যে একটা আমি দেখেছি, ভিজিট করেছি। তো এগুলো হলো সাকসেস, কীভাবে একজন এন্টারপ্রেনার ডেভেলপ হতে পারে এগ্রিকালচারের ক্ষেত্রে। এইগুলোকে সামনে নিয়ে, এর পজিটিভ নেগেটিভ অনেক দিক থাকে, তারপরে এই যে একটা পজিটিভ সাইড প্রফিটের, এন্টারপ্রেনারশিপের, এগুলোকে সামনে নিয়ে যদি আগানো যায়, তাহলে আজকে যে মিল্ক প্রডিউসার আছে, আজকে যে ডেইরি সেক্টরের লোকজন আছে সাথে জড়িত, তারা কিন্তু ভালো একটা গেইন করতে পারবে, সাথে কিন্তু দেশেরই উন্নয়ন হবে। তো এই জায়গাগুলোতে আসলে একটা বড় কিছু করার সুযোগ এখনও বাংলাদেশে আছে। কিন্তু না, আমরা আসলে ওই বিষয়টা নিয়েই তো আমাদের এই আলোচনা, যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই বাংলাদেশের সম্পদ। আসলে যারা নতুন ভাবে চিন্তা করে তারাও তো আমাদের দেশের সম্পদ। অবশ্যই অবশ্যই। কারণ একটা জিনিস আপনি বলছিলেন যে যেই দুধটা পচে যেত, সেটাকে কিভাবে বাটার করা যায়, কিভাবে এটা দিয়ে ঘি উৎপাদন করা যায়, কিভাবে চিজ করা যায়। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে এক্ষেত্রে, আমরা তো সাবসিডি নিয়ে অনেক কথা এর আগেও বললাম, এক্ষেত্রে যারা একটু চিন্তা করতে পারে, যারা একটু সাহস দেখিয়ে সামনে আসতে পারে,
তাদের ক্ষেত্রে তাদেরকে আলাদা করে সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদেরকে নিয়ে ভাবতে পারে কিনা? এখন তরুণ উদ্যোক্তারা সবাই কিন্তু শুধু ওই চাকরির পিছনে আর ছুটছে না, তারা নিজেকে নিজে এস্টাবলিশ করতে চায়। তো সেই সুযোগটাকে কেন আমরা কাজে লাগাবো না? সেই সুযোগটাকে কাজে লাগাতে গেলে আপনাদেরকে প্রথম তাদের যেহেতু রিস্কটা নিতে চাচ্ছে না, রিস্ক নিতে সবাই ভয় পায়, সেই জায়গায় সাপোর্ট দেয়া। এটা সাপোর্ট ফাইন্যান্সিয়াল হতে পারে, সাপোর্ট হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট হলো টেকনিক্যাল সাপোর্ট। কারণ যখন টেকনিক্যাল সাপোর্টটা তারা পাবে তখন কিন্তু তারা এটার সাথে লিঙ্ক হবে, এবং তার সাথে যদি প্রথম দিকে কোনো কিছুই আসলে সাকসেস হতে চায় না, তো তাকে মার্কেট লিঙ্কেজটা যদি করে দেওয়ার জন্য এটা গভর্নমেন্টকেই করতে হবে। মার্কেট লিঙ্কেজ যদি করে দিতে পারে তাহলে আপনি দেখবেন হাজার হাজার এইরকম তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে, এবং আপনি দেখবেন যে পুরো দেশের চেহারাই চেঞ্জ হয়ে যাবে, অর্থনীতি তো হবেই, মানুষের জীবন মানও অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ডক্টর আরিফুল ইসলামকে একটু শুনবো। আপনি একটু বলবেন যে আপনাদের এখন পর্যন্ত যে প্রোগ্রামগুলো নিয়ে আপনারা কাজ করছেন অর্থনীতির সেক্টরে, সেখানে আপনারা সাধারণ জনগণ যারা আসলে জানতে চায় যে আসলে ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষি অর্থনীতি বিভাগ আসলে কি কি কাজ করছে, সেক্ষেত্রে আপনাদের প্রোগ্রামগুলো যদি একটু বলতেন আমাদের। কৃষি অর্থনীতি বিভাগে একটা ম্যান্ডেট থাকে, আমার ধান গবেষণা ইনস্টিটিউটের ইটসেলফ একটা ম্যান্ডেট থাকে, তদ্রূপ আমাদের কৃষি অর্থনীতি বিভাগের একটা ম্যান্ডেট। এটা সময় সময় কিছু পরিবর্তন হয়, কারণ এখন আমাদের এইচডিজির আলোকে আমাদেরকে ম্যান্ডেটগুলিকে আবার ঢেলে সাজাতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটা সার্বিক একটা টার্গেট থাকে যে আমরা ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করে আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটিকে এনশিওর করা। সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা আমরা করে থাকি যে আমাদের যে টেকনোলজিগুলি মাঠে যাচ্ছে সেগুলির আপনার ফিডব্যাক নিয়ে আসা, যে আসলে কৃষকের দোরগোড়ায় পৌঁছার পর তাদের কি সিচুয়েশনটা হলো, সেটা কি ভালোভাবে সেটাকে ব্যবহার করতে পারলো, নাকি কোনো একটা টেকনিক্যাল কারণে সেটা আর এক্সপান্ড হচ্ছে না। এই কাজটা আপনারা কিভাবে করে থাকেন? এই কাজটা আমরা সরাসরি কৃষকের দোরগোড়ায় গিয়ে কৃষকের কাছ থেকে আমরা নানান অর্থনীতির একটা বিষয় থাকে, কৃষি অর্থনীতিতে আমরা জানি যে ডাটা কালেকশনের অনেকগুলি টুলস আছে। কখন আমরা এফজিডি করে কাজ করি, কখনো ফিল্ড সার্ভে করে কাজ করি, কখনো বা কেআইএসএস এর পদ্ধতিতে কাজ করি, পিআরএ যেটা বলা হয়, বিভিন্ন পদ্ধতিতে কাজ করে অথবা ফিল্ডে করে তাদের অপিনিয়ন নেওয়া হয়, নিয়ে তখন এটাকে আমরা কম্পাইল করে তখন আমরা কর্তৃপক্ষদের বলি যে এই ভ্যারাইটির আপনার ভালো দিকগুলি এই, কৃষকেরা সেটা এইভাবে গ্রহণ করছে, আর এই ভ্যারাইটির আপনার খারাপ দিক বলি বা নেগেটিভ সাইড বলি সেটা। তো এগুলি যদি আমরা ফাইন টিউনিং করে পরবর্তীতে যদি আমরা আবার এটাকে আবার যদি কৃষকের দোরগোড়ায় পাঠাতে পারি, অথবা আমরা এই সমস্যাটা উত্তরণের জন্য আমরা নতুন ভ্যারাইটিগুলি পাইপলাইনে থাকে সেগুলিকে কারেকশন করে আমরা আবার সামনে এগুলি অবমুক্ত করি, যাতে করে ওই সমস্যাটা ওই কৃষক যেন ফেস না করে। এখানে যে বিষয়গুলো ডক্টর আরিফুল ইসলাম বলছিলেন যে তারা যেই সমস্যাগুলো ফেস করে, আপনারা যখন আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ান আপনারা সামগ্রিক একটা ধারণা তো অবশ্যই আপনাদের স্টুডেন্টদেরকে দেন। আপনারা যে বিষয়গুলো ফেস করেন সেগুলো আপনারা আবার আসলে শেয়ার করেন কিনা, মানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, যেহেতু এখানেই কিন্তু একটা স্টুডেন্টের প্রাথমিক যেই জ্ঞান উনি তো বিশ্ববিদ্যালয় থেকেই জ্ঞানটা নেন, আসলে আপনারা তাদের সাথে কোনো কোলাবোরেশন আছে কিনা? ফর্মাল কোলাবোরেশন অ্যাকচুয়ালি আমাদের তো মাস্টার্সের যারা স্টুডেন্ট থাকে সবাইকে রিসার্চ করতে হয়। সেই রিসার্চের মাধ্যমেই দেখা যায় যে এই সায়েন্টিফিক যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমাদের কাজ করতে হয়। এখন যেটা হচ্ছে যে একটু আগে যে ডক্টর আরিফুল বলছিলেন, ওনারা যেটা করেন, ওনারা এই যে স্টেজটা সেটা হলো এক্সপেরিমেন্টাল ট্রায়াল স্টেজ। সেই এক্সপেরিমেন্টাল ট্রায়াল স্টেজে আমরা আসলে তেমন একটা, আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে তারা ওগুলো করে, তারাও তাদের মতো গবেষণা করে, কিন্তু এক্সপেরিমেন্টাল ট্রায়ালে আমরা কৃষি অর্থনীতিবিদ যারা এখানে পড়াই তারা ট্রায়ালটাকে অতটা কাজ করি না। আমরা যেটা করি, ধরেন ওনারা যে বিরি 28 ধান 29 ধান এগুলো মাঠে আছে, এই যে ধানগুলো মাঠে আছে সেগুলোর সম্পর্কে স্টাডি আমাদের আছে, প্রফিটেবিলিটি, টেকনিক্যাল এফিসিয়েন্সি, তারপরে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, আরও অনেকগুলো এ ধরনের ইস্যু আছে, লাইভলিহুড ইমপ্রুভমেন্ট, ফুড সিকিউরিটি, এগুলো যেমন করি সেগুলোর মাধ্যমেই আসলে ওনাদের সাথে আমাদের এই লিঙ্কেজটা হয়। আমাদের হয়তো দেখা যায় কোনো একটা মাস্টার্স স্টুডেন্ট আছে, তার আবার থিসিস তার কাছে চলে যায়, এই যে তার কমেন্ট সেখান থেকে আসে, এভাবে কিন্তু একটা কোলাবোরেশন আছে, এবং এটা অবশ্যই ম্যান্ডেটরি। যদি আমরা না করি এইভাবে কোলাবোরেশন তাহলে ইউনিভার্সিটি তো অন্ধকারে থেকে যাবে। আমি কি আর একটু অ্যাড করতে পারি? সেটা হলো যে গত বেশ কয়েক বছর যাবৎ ইন্টার্নশিপের একটা প্রোগ্রাম চালু হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেটা কৃষি অর্থনীতি বিষয়ে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে তাদের একটা 3 মাস বা
15 দিন বা 1 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গত 3-4 বছর যাবৎ আমরা ইন্টার্নশিপের স্টুডেন্ট পাচ্ছি। তারা আমাদের কাছে এসে তারা হাতে কলমে এই আমরা কী ধরনের কাজ করি রাইস নিয়ে সেই বিষয়গুলি তারা শিখে। আমরা তাদেরকে মাঠে নিয়ে আমরা সেই কলা কৌশলগুলি শিখাই যে আমরা কীভাবে ডাটা কালেকশন করি, কীভাবে অ্যানালাইসিস করি, কীভাবে ইনফারেন্স ড্র করে কীভাবে আমরা পলিসি ইস্যুগুলি নিয়ে কাজ করি এবং তাদেরকে আমরা বিভিন্ন টাস্ক দিই। তার উপর ভিত্তি করে তারা ইন্টার্নশিপ শেষ করে। সাম্প্রতিক সময়ে গত বৎসর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, ইকোনমিক্স অ্যান্ড রুরাল সোসিওলজির ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা আমাদের কাছে এসেছিলেন। 15 দিন 21 দিনের একটা ইন্টার্নশিপ, যদিও সেটা পরবর্তীতে 3 মাসে এক্সটেন্ড করা হয়েছে। 21 দিনে তারা আসছিল। তাদেরকে আমরা আমাদের রাইস রিসার্চের কৃষি অর্থনীতিবিদ হিসেবে কি কি কাজ আমরা করে থাকি এই সবগুলি কিন্তু আমরা তাদেরকে শেখাচ্ছি হাতে কলমে। তাদেরকে পরীক্ষা নিয়ে তারপরে তাদের এখান থেকে সার্টিফিকেট দিয়ে আমরা ইন্টার্নশিপকে শেষ করে দিই। আমি যতটুকু শুনতেছি যে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা কৃষি অর্থনীতির ছাত্র আছেন বা ফ্যাকাল্টি আছেন সেইগুলি কিন্তু পর্যায়ক্রমে এখন এই ইন্টার্নশিপের আওতায় চলে আসতেছে, যে কারণে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে এই স্টুডেন্টগুলি এসে তারা কিন্তু ভালো করে জানার এবং বোঝার সুযোগ পাচ্ছে এবং আলটিমেট এটা পরবর্তীতে যখন তারা ফিরে যাচ্ছে এবং মাস্টার্সে যখন তাদের একটা থিসিসের একটা বিষয় থাকে, থিসিস করতে হয়, ওই থিসিসে কিন্তু তখন তারা থিম নির্ধারণে এবং বিভিন্ন অ্যাডভান্স কলা কৌশল তাদের জানা থাকার কারণে কিন্তু তারা ভালো কোয়ালিটির থিসিস প্রডিউস করতে পারতেছে এবং পরবর্তীতে তারা যখন বিভিন্ন জব সেক্টরে যাচ্ছে তখন ওই যে অতীতের যে অর্জিত জ্ঞানটা তারা কিন্তু কাজে লাগিয়ে কিন্তু তারা আলটিমেট কিন্তু বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করার করে যাচ্ছে। এখানে আর একটা বিষয় আমি অ্যাড করি, সেটা হলো যে ইন্টারলিঙ্কেজ না থাকলে তো এই ফর্মাল ইন্টারলিঙ্কেজ কিন্তু ওইভাবে এস্টাবলিশড আছে বলে আমার জানা নাই। আমরা এই যে ইন্টার্নশিপ তারপরে রিসার্চ শেয়ারিং এগুলোর মাধ্যমেই এটা হয়ে আসছে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু ওনারা যে গবেষণা করে সেরকম কিন্তু আমাদেরও জেনেটিক্স ডিপার্টমেন্ট তারা গবেষণা করে, অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট তারাও গবেষণা করে, গবেষণালব্ধ ফলাফল নিয়ে আবার স্টুডেন্টদের সাথে কোলাবোরেশন হয়। তো আমার মনে হয় এরকম ফর্মাল যে একটা কি হলো ওখানে, সেটার রেজাল্টটা কি হলো, এটা ইউনিভার্সিটিতে আসলো, এটা আরও বেশি মনে হয় হওয়া প্রয়োজন, আমাদের করা উচিত। তবে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে আমরা ইউনিভার্সিটির শিক্ষকগণ যারা আছেন, মহোদয় আছেন, তারা কিন্তু বিভিন্ন গবেষণা করতেছে। আমরা কিন্তু রিসার্চে যারা আছি তারাও ডিপলি গবেষণা করতেছি। এই গবেষণাগুলি কিন্তু প্রকাশিত হচ্ছে বিভিন্ন ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে বা স্বীকৃত জার্নালে, দেশি বা বিদেশি। এগুলি কিন্তু আমাদেরকে কিন্তু বুঝতে এবং কাজ করতে সহায়তা করতেছে। এমন অনেক বিষয় আছে, ডক্টর রিপন দেখা যাবে যে রাইস নিয়ে কাজ করতেছে, তখন সে যদি রাইস নিয়ে সার্চ করে দেখা যাবে যে রাইস রিসার্চের অনেকগুলি কাজ তার সামনে চলে আসবে। সে এটা থেকে বুঝতে পারবে যে আসলে এটা ছাড়া আর বাকি কী কাজ করা যেতে পারে। তো এইগুলি আমরা কিন্তু ওই যে অনেক ভালো ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পেপার পাবলিশ করার কারণে এখন কিন্তু আমাদের অনেক এক্সপ্লোর বা অনেক কিছু বাড়ছে, এক্সপোজার বাড়ছে, যে কারণে কিন্তু আগে যেরকম আপনার একটা ফর্মাল কোলাবোরেশনের একটা ব্যবস্থা ছিল, এখন কিন্তু আপনার এই যে পেপার পাবলিশের কারণে কিন্তু এখন এই কোলাবোরেশনটা ওইভাবে না থাকলেও কিন্তু আমরা কিন্তু ভার্চুয়ালি কিন্তু অনেক কিছু জানতে পারতেছি, যে কারণে অনেক যে থাকে ল্যাকিংস থাকে সেটা কিন্তু আমরা অন্য পেপার থেকে কিন্তু আমরা সেটা ল্যাকিংসটা দূর করতে পারতেছি। ডক্টর রিপন কুমার মণ্ডলের কাছে একটু শুনবো যে একদম শেষ পর্যায়ে যদি একটু বলবেন যে আমাদের অর্থনীতি, কৃষি অর্থনীতিকে আরও বেশি যদি আমরা এটার আকার বাড়াতে চাই সেক্ষেত্রে আমাদের আসলে কি করণীয় আছে? কৃষি অর্থনীতিকে গুরুত্ব দিয়ে এটাকে যদি আরও বাড়াতে হয় অবশ্যই বাংলাদেশে এটা করাও প্রয়োজন। তাহলে আমার যেটা মনে হয় যে আমাদেরকে দুটো বড় জায়গায় হাত দিতে হবে। একটা হলো যে বিদেশের উপর ডিপেন্ডেন্সি যে জায়গাগুলোতে প্রয়োজন নাই সেটা কমানো, আর একটা হলো আমার দেশের যেটা আমি ভালো করতে পারছি সেটাকে বাইরের এক্সপোর্ট করা, রপ্তানি করার সুযোগ যেখানে আছে সেই সুযোগটাকে খুঁজে বের করা এবং সেখানে রপ্তানির জন্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে রপ্তানির ব্যবস্থা করা। তাতে একটা হবে আমার ফরেন রিজার্ভ হবে, আর একটা হলো ফরেন রেমিটেন্স আর্নিং হবে। এইটা একটা বড় আমাদের জন্য সামনে সুযোগ, যেহেতু গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়ে আমাদের দেশে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে, আশা রাখি ভবিষ্যতে এটা হবে। এবং কৃষিখাতে অবশ্যই ক্ষুদ্র প্রান্তিক এবং যে কৃষকগুলো আছে ল্যান্ডলেস কৃষক তাদেরকে সহ পুরো কৃষি সেক্টরকে, যেমন এবার অলরেডি 40,000 কোটি টাকা কিন্তু বাজেটে বাড়িয়ে দেওয়া হয়েছে, তো এরকম গুরুত্ব দিয়ে এবং সে গুরুত্ব সহকারে যেন প্রোডাক্টিভিটি, যেটা উৎপাদন বাড়ে, সাথে জীবনমান উন্নয়ন হয়, সে কাজগুলো
কোন কোন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলোকে যদি চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়, ক্লাইমেট চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করা যায়, তো আশা রাখি যে কৃষি অর্থনীতি বাংলাদেশের গোটা অর্থনীতিতে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। জি, ডক্টর রিপন কুমার মণ্ডল, আপনার কথার সাথে আমরাও একমত। আসলে আমরাও চাই যে এমনটি হোক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ ডক্টর আরিফুল ইসলাম আপনাকেও। দর্শক, আমরা শুনছিলাম আমাদের আজকের অতিথিদের কাছ থেকে কৃষি অর্থনীতি, এবং সেই সাথে শুনছিলাম যে কিভাবে সামনের দিনে আমরা এই অর্থনীতির আকার আরও বাড়াতে পারি। বিশেষ করে দুটি বিষয় মোটা দাগে বলাই যায় যে আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের যেই প্রোডাকশনগুলো আছে সেগুলো বিশ্ববাজারে ছড়িয়ে দিতে নতুন বাজার খোঁজার ক্ষেত্রেও কিন্তু আসলে আমাদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।